সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৮১। অব্র দরজা বন্ধ করে এগিয়ে এলো কয়েক কদম। ওহু ধীরে ধীরে নেমে এলো পালঙ্ক হতে। চুপচাপ এগিয়ে সে অব্রের পাশে সালাম করলো। অব্র ধীরে ধীরে ঘোমটা নামিয়ে সম্পূর্ণভাবে আলগা করলো আঁচলখানা। পায়ের নিচে ফ্লোরে পড়ে থাকা তার চন্ডবালাকে ওহু কেঁপে উঠল। ঠোঁট নাড়ালো শব্দ করে, চোখের পাতা যেন মৃদু বাতাসে কাঁপছে। ঠিক তখনই অব্র একটানে ওহুকে নিজের বুকে চেপে ধরলো। বলিষ্ঠ বক্ষে ওপর কাপা শরীরটা আস্তে ধীরে দুজনের নিঃশ্বাস যেন ঘন হয়ে আসলো। ঘরটা নিস্তব্ধ। ধীরে রাতে নরম আলোয় স্নিগ্ধ হয়ে উঠছে চারপাশটা। সময়কে যেন থামিয়ে দিয়েছে। অব্র একটানা বেশ কিছুক্ষণ ধরে ওকে নিজের বাহু ধরে নিয়ে নিঃশ্বাস নিল। চন্ডবালা, ওহু আস্তার স্ত্রী, তার বউ। ওহু চুপচাপ মাথা রেখেছে অব্রের বুক পিঞ্জরায়। তার দেহ কাঁপছে হালকা থরথর করে। এই ঘরে ওহু বহুবার এসেছে, প্রতিবারের জন্য শীতল আতঙ্কে জমে উঠেছে, কিন্তু আজকের অস্থিরতাটা যেন অন্যরকম। আজ সেই ঘরে সে আছে লাল রঙের রাঙা বউ সেজে। সময়ের স্রোত বয়ে গিয়েছে, কিছু সময় পেরিয়েছে। ওহু ধীরে মাথা তুলে তাকায়, কপালের টিকলি একপাশে হেলে পড়েছে। আচ্ছা, একটা কথা বলবো অব্র ভাই? শব্দটা যেন ছুরির মতো বিঁধে অব্রর বুকে। অব্র ভাই! কানে যেতে অব্র কপাল কুঁচকে তাকালো, ফোঁস করে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়লো। সঙ্গে সঙ্গে জিভ দিয়ে কামড় কেটে মাথা নিচু করে নিল। ওহো সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। অব্র চোখ সরিয়ে তীব্রতা নিয়েই কণ্ঠে কোমলভাবেই জিজ্ঞেস করে, আচ্ছা সমস্যা নেই, তবে পরবর্তীতে যেন মনে থাকে। কি বলতে চেয়েছিলি বল? ওহু একটু সংকটে পড়ে, চোখ দিলে ধীরে বলে, আপনি হঠাৎ হঠাৎ তুমি করে বলেন, কেমন যেন লাগে আমার, অস্বস্তিতে পড়ে যাই। তাহলে তুই করে বলতে পারেন আগের মতোই আমাকে, আমি কিছু মনে করব না। অব্র খানিকক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে ওহুর দিকে একটি চুম্বন দিল ওহুর কপালে। আলতো হাতে বাড়িয়ে ছুঁয়ে দিল ওহুর চোয়াল। গলায় কুয়াশার মতো কোমলভাবে জমে উঠল আহরালো, জানো তো এখন তুমি আমার কি? ওহু নিচু গলায় লুকিয়ে ফিসফিস করে বলল, জানি, আপনার স্ত্রী। এই কথাটুকু যেন ওহু নিজের ঘুমড়ে ওঠা লজ্জাকে নামিয়ে দিল। অব্র চোখে হাসি খেলে গেল তীর্যক ভাবে। আর আগে কি ছিলেন? কাজিন, বোন। তফাৎ এখানেই চন্ডা। তফাৎ? কি তফাৎ? অব্র গম্ভীর স্বরে কিছু বলেছিল। আমার স্ত্রীকে আমি সম্মান দেব, এটা আমার কর্তব্য। তুমি শব্দটা প্রিয়, তুই শব্দটা ততটা বেমানান। বিয়ের আগ পর্যন্ত হয়তো ঠিক ছিল, তখন তুমি আমার স্ত্রী ছিলে না। আমার শরীর অর্ধেক অঙ্গ এখন তুমি, তাই আমি তোমাকে আজ থেকে আমৃত্যু তুমি বলে ডাকবো, ভালোবাসার মর্যাদা দিয়ে। আমার বিশ্বাস, দায়িত্ব, ভালোবাসা সবটুকু তোমার। সব কষ্ট মিটিয়ে দিব, অভিমানী দুঃখ কষ্টগুলো মিয়ে দিব। চন্ডা, আমার চন্ডবালা, বুঝলে আমার প্রেয়সী? ওহু স্থির দাঁড়িয়ে রইল এক কথা শুনে, কিছুটা বিভ্রান্ত, কিছুটা লজ্জায় নিমজ্জিত। তার দৃষ্টি আটকে অব্রের চোখে। একে অপরের ভালোবাসায় দীপ্ত তারা। কতটা ভালোবাসলে তাকে পাওয়া যায়? ভাবছিলে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্নর হুমকি সম্মতি জানিয়েও তাও তোমাকে কাছে পাওয়া। বুঝতে পারো ভালোবাসাটা কতটুকু? এ কথায় নিজেই নিজেকে ভেবে ওহু হৃদয় কেঁপে উঠল। হারিয়ে গিয়েছে এক ঘোলাটে অনুভূতির ভেতরে। চোখ খুলে দেখলো অব্র হাঁটু গেড়ে বসে, চারপাশে ছিটানো ফুল। পরনে সাদা হাফ হাতা টি শার্টটা এখনো আঁটোসাঁটো হয়ে আছে। বলিষ্ঠ বুকের 6টি ভাঁজ দেখা যাচ্ছে। ওহু হঠাৎ করে এক মুহূর্তের জন্য অব্রের প্রেমে পড়ে গেল। শ্যাম পুরুষের, কিন্তু ভালোবাসার সেই রূপ আজ আরো পবিত্র ও আরো গভীর। ঠিক তখনই অব্রের কোমরের পেছন থেকে একটি ছোট্ট লাল বক্স বের করে। ওহু বিস্ময়ে চোখ চেপে, নিঃশ্বাস ঘন হয়ে আসছিল। চারপাশে জ্বলজ্বল করছিল মোমবাতি। তার আলোয় রুদ্র শীতল হাওয়ায় সাদা পর্দাগুলো ধীরে ধীরে দুলছিল। মুহূর্তে অব্র বক্সটি খুলে ধরল সামনে। ওহু দেখে ভেতরে একটি হীরার নথ, নাকের অলংকার, ঠিক সেই নথটা যেটা ওই দিন শিফাপুর বিয়েতে শপিং এর দোকানে দেখিয়েছিল, পছন্দ করেছিল। অব্র তখন হালকা হেসে বলল, কি ভাবছো? এই নাকফুলটা এতদিন পর আমার কাছে এলো কি করে? তুমি কি ভেবেছিলে তুমি আমার চোখের সামনে কিছু পছন্দ করবে আর আমি সেটা অন্য কারো হতে দিব বা রেখে আসবো? তোমার শপিং মল থেকে বেরিয়ে আসার পর আমি ফিরে গিয়েছিলাম দোকানটায় আবার, আর সেই মুহূর্তেই তোমার পছন্দের
পছন্দটা আমার বুক পকেটে অমূল্যভাবে ধরে রেখেছি। তবে এইটুকু না, আরও চমক আছে বলে অব্র পকেট থেকে আরেকটা লাল রঙের বক্স বের করে। ছোট্ট কিছু ছিল তাতে, ভারী এবং প্রস্তুতি বহন করছিল সেই বক্সটা। অব্র ধীরে ধীরে খুলে বক্সটি। মুহূর্তের মধ্যে আলো ছড়িয়ে পড়ল চারপাশে। একটি হীরার আংটি, অর্ধচন্দ্র আকৃতির হীরার আংটিটি জ্বলজ্বল করছে মোমবাতির আলোর মতোই। তুমি আমার চন্দ্রবালা, আমার চাঁদ, তুমি আমার দেহের অর্ধেক অঙ্ক, তাই তোমাকে দিলাম অর্ধেক অঙ্কিত হীরার চাঁদের আংটিটি। তারপর অব্র এক হাত বাড়িয়ে দিল। ওহু কাঁপছে, তার ছোট্ট শোলটা থরথর করে কাঁপছে। তবুও সে কাঁপা কাঁপা হাতে হাত বাড়িয়ে গুজে দিল। অব্র মুচকি এসে ওহুর হাতে সেই আংটিটি পরিয়ে দিল। থাকলো সতর্ক স্নেহভরা স্পর্শে। সঙ্গে সংলাপ বলল, তোমার অশ্রু আমার মৃত্যু, তোমার কাঁধ আমার ভরসা, তোমার আঁখি আমার প্রতিচ্ছবি, তোমার বুক পিঞ্জর আমার বালিশ, তোমার ভালোবাসা আমার দুর্বলতা, তোমার হাসি আমার হৃদয় স্পন্দন। ওহু বাকরুদ্ধ, কণ্ঠে কাটা আটকে যাচ্ছে যেন তার, শব্দগুলো হারিয়ে ফেলেছে, হৃদয়টি কাঁপুনি দিচ্ছে। নীরবতা ভেঙে এক ঝটকায় উঠে দাঁড়াতে গিয়ে মুহূর্তেই যেন ওহুকে কোলে তুলে নিল অব্র। ওহু ততক্ষণে থমকে গিয়েছে, তারপরও চমকে জোরালোভাবে চেঁচিয়ে উঠল বিস্ময়ে। এত ভারী লেহেঙ্গা, তার ওপর তো সে আছে, সে পরে হাঁটতে পারছে না, আর লেহেঙ্গা সহ তাকে তুলে নিল। অব্র কিছু বলল না, কেবল ওহুর কপালে নিচের কপাল ঠেকিয়ে একটু শব্দ করে টোকা দিল। এক নরম নির্ভুলতা, ভালোবাসা। আমার শক্তির প্রতি সন্দেহ হচ্ছে চন্দ্রা, এরকম মোটেই করো না, নয়তো পরে এর খেসারত দিতে হবে। ওহু একবার তাকায়, মাথা নাড়ায়, আবার না করে দ্বিধামুখে ঢুকলে অব্র ওহুকে নিয়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে। সেখানে দাঁড় করে ধীরে ধীরে নিজের হাতে হীরের ঝলমলে নথখানা পরিয়ে দেয় ওহুর নাকে সযত্নে। অপলক চোখে তাকিয়ে দেখে সে তার ওহুকে। কি হয়েছে মিস্টার? অব্র উত্তর না দিয়ে ঘাবড়ে মুচকি হাসে। অ্যান্ড ইউ মিসেস আবরার খান? শুনে ওহু কিছুটা থমকে যায়। হঠাৎ কি বলবে খুঁজে পায় না নিজের নতুন পরিচয়। অবাকে স্নিগ্ধ কণ্ঠে তবুও অব্র বলল, যাও ওয়াশরুম থেকে চেঞ্জ হয়ে আসো, হালকা করে নাও নিজেকে, অনেকক্ষণ ধরে ভারী পোশাক পরে আছো। ও হালকা অভিমান হলো, ঠোঁট উল্টে মাথা নাড়ল। মনে মনের কথাটা অপেক্ষায় ছিল, সেই কথাটা আর বলতে দিল না। তুত করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। শিফা আগে থেকেই ড্রেসিং টেবিলের ড্রয়ারে খুলে রেখে গিয়েছিল একটা কোমল সাদা সুতির শাড়ি। নির্জন বারান্দায় একা দাঁড়িয়ে আছে অব্র। ওহু ঠিক এইমাত্রই চলে গেছে। অব্র কাঠের রেলিংয়ে ধরে এক প্রান্তে দাঁড়িয়ে, শীতল হাওয়া বইছে পরিবেশে। পকেট থেকে ধূসর রঙের সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে ধরে, লাইটার হাতে আগুন জ্বলায়। আগুন জ্বালাতে যাবে ঠিক তখনই চোখে ভাসে তার এক পরিচিত দৃশ্য। সাদা শাড়ি পরা এক নারী, চাঁদের আলোয় চিকমিক করছে তার মুখবয়ব, স্নিগ্ধ ঘোমটা টানা মুখ, সাথে স্বর্ণের চুড়ি, রিনিঝিনির শব্দ। হাতে ধরা লাইটের আগুন জ্বলে উঠেছে, কিন্তু আগুন ধরেনি সিগারেটের ডগায়। বিষময় দৃষ্টিতে তাকিয়ে সে তার চন্ডার দিকে। অব্র মুখ ফিরে ফিসফিস করে উচ্চারণ করে, তোমার আনন্দিত রূপ কখনো তোমার চোখের মোহিনীত হোক না চন্ডাবালা, তোমার সৌন্দর্য যেন শান্তির আভা ফুটিয়ে ওঠে আমার ভেতরে। আপনি আজ থেকে সিগারেট খেতে পারবেন না, এটা আমার খুব অপছন্দ, আমার ভালো লাগে না। আপনি সিগারেট খেলে আমার কাছে আসতে পারবেন না, বুঝলেন? অব্র হতভাগ, কি বুঝবে কি বলবে এই মেয়েকে। মাথা নাড়ে, কথা দিন। এবার ও নিজের হাত বাড়িয়ে দেয় অব্রের হাতের দিকে। অব্র থেমে যায়, তার মনটা উল্টে যেন 10 দশকের আগে। পাতা উল্টে নিল। অব্র প্রথম সিগারেট হাতে তোলে তো তখন সেই বয়সী, মাত্র 20 বছর বয়স তার। ওহুর বয়স তখন 12। সেই বয়স থেকে বিষয়ময়ভাবে রাত পার করছে এই সিগারেট দিয়ে। আর এখন এই মেয়ে কি না বলছে সিগারেটই না খেতে। সেই প্রশ্নের বুকটা সমস্ত কিছু খুঁজে পেল। তার বুকেতে নতুন করে তার চন্ডা ঘর বেঁধেছে। তাহলে চন্ডার কথা তো রাখাই যায়। সিগারেট ফেলে দিয়ে হাত বাড়িয়ে ওহুর হাতে চুপি চুপি সেই হাত আঁকড়ে ধরে মুচকি হাসে ওহু। শুধু দুজন মানুষের নিঃশ্বাসে ভালোবাসা মিশেছে এক শীতল বাতাসে। এক নির্জন বারান্দায়, সেখানে লাইটারে ছিটকে পড়ে আগুন নিভে গেছে অনেক আগে, তবে হৃদয়ের আগুন জ্বলছে দাও দাও করে। আমোঘভাবে বাতাসে পর্দাগুলো দুলে দিচ্ছে। শুনছেন? এরপর কিছু সময় চুপচাপ কেটে যায়।
তারপর হঠাৎ করে জিজ্ঞেস করা গলায় একমশ কণ্ঠ, এই বারান্দা থেকে কি আব্বুর কবর দেখা যায়? অব্র একটু থেমে গেল, চোখ নামিয়ে শান্ত ভরা উত্তর দিল, না। অহু মাথা নিচু করে একরাশ বিষণ্ণতা নিয়ে বলে, একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার বাবা যখন পাশে থাকে না, তখন তার কেমন লাগে সেটা শুধু সেই মেয়েটাই জানে। তোমার বাবা তো পৃথিবীতে নেই, কিন্তু তোমার বাবা পৃথিবীতে থেকে আমার কাছে নেই, এই অনুভূতিতে তুমি ব্যাখ্যা করতে দিবে? জানি না, এই উত্তর আমার কাছে নেই। আচ্ছা, বড় চাচা আমার ওপর রেগে আছেন কেন? নাকি আপনার ওপর? আপনি কি করেছেন? চাচিও তো কিছু বলেনি। কিছু জিজ্ঞেস বা না জানাই ভালো, সব জানতে নেই, বলল অব্র। ও শুধু মাথা দোলালো, কিন্তু প্রশ্ন ছুটতে পারলো না। কালকে আপনি সত্যি মহল ছেড়ে যাবেন? অব্র চোখ মেলে তাকালো অচেনা পথের দিকে, গলা ভার হয়ে বলল, অবশ্যই। এত কিছুর পর কি মনে হয় আমি তোকে এই বাড়িতে নিয়ে থাকবো? বড় চাচাকে গিয়ে আপনি একটু বুঝিয়ে বলেন না, ওনার রাগ কমে যাবে। আমাকে নয়, আমাদের নয়, আমাকে। বাবা তোমার ওপর না, শুধু আমার ওপর রাগ করে আছে। ও অভিমানী মাথা দুলালো। অব্র চুপচাপ তাকিয়ে রইল তার চন্ডার দিকে, কিছুক্ষণ থেমে চোয়াল ছুঁয়ে গেল হাত দুটো, ধীরে ধীরে উঠে জড়িয়ে ধরল ওর ঘাড়। ওহু চোখ মুখ বন্ধ করে নিল। সে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে, কোথাও হারিয়ে যেতে চাইছে। বেশ কিছুক্ষণ পর অব্র সরে গেল, ফিরে তাকালো তার চন্ডার দিকে। আমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছি চন্ডা, নিজেকে সামলাও, নয়তো আমি বেসামাল হয়ে যাব। ও চুপচাপ বসে রইল। তার হৃদয় তখন চলছে হাজারো অনুকরণ। একটা ছোটবেলার গল্প বলেন না আমাদের নিয়ে, মধ্যরাতে নিঃসঙ্গতার কথার মেলা গেথে অব্র শুরু করলো তাদের ফেলে আসা শৈশবের কথা। ভিজে বর্ষায় দুপুর ঘাটে একসাথে মিলে বসিতে হলে মাছ ধরা, সেই দুপুরে যে স্পষ্ট ভেসে উঠলো অব্রের চোখে মহল বাগানে ঝাড়বাতির খেলার ধুম। ছোট ছোট হাতে ছুটে এলো হাসির রোল নিয়ে রূপকথার সময়, দুপুর ঘুরিয়ে সন্ধ্যা, সব মিলিয়ে শুকনো একটা মুহূর্ত। কল্পনা নিঃশব্দ আর শুকনো কাঠ জ্বালানো মাটির চুলায় রান্না, কত কত কিছু, খিচুড়ি, মাঝে মাঝে ইলিশ ভাজা বা সাদা ভাটা ডাল ভাত। তবুও খাবারে অদ্ভুত এক তৃপ্তি ছিল। সব স্মৃতি ডালি খুলে বসতে অব্র যার সময় থেমে গেল। জিসার হৃদয়ে প্রতিটি ছায়ায় ছড়িয়ে আছে, অথচ সে জানে না এই মানুষটি আজ জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে, বিয়ে করতে চলেছে, তার অনুমতি অপেক্ষা করে। তার ভালোবাসা কখনো তার কাছে প্রশ্ন ওঠেনি, কখন কি হিসাবে প্রত্যুত্তরে হয়তো যেদিন তার হৃদয় জানবে এটুকু বলে হয়ে গেছে। হয়তো সে সত্য এক মুহূর্তে তাকে মাটির লুটিয়ে পড়তে সাহায্য করবে। হ্যাঁ, ভালোবাসা করতে ছাইরনা হাত সামনে আগাইয়া, যদি সে ভালোবাসে ছাইরনা হাত সামনে আগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। দ্বিধা নেই, জীবন খাতায় প্রেম কলঙ্কের ধাক লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। এরূপ গেয়ে উঠে কেটে গেল নিস্তব্ধ কিছু সময়। রাত তখন প্রায় 3টে। তখন অব্র নিঃশব্দে ওকে কোলে তুলে নেয়, মমতায় ঘরে নিয়ে ফুল সজ্জিত বিছানায় শুইয়ে দেয়, স্নেহ ভরা তবে তার চুমু এঁটে দেয় কপালে। তারপর উঁচু করে নামাজের দাঁড়ায় অব্র। এই নামাজ জামানো সাধারণত গভীর রাতেই যিনি ভালোবাসা ছিলেন, আল্লাহর কাছে সিজদা করে শুকরিয়া আদায় করলো দ্বিধায় মহান রব্বুল আলামিনের কাছে। নামাজ শেষে বারান্দায় সে হেলান্তে বসে পড়ে অব্রের ওপর। অব্র উপরে তাকায় তারাপুর আকাশের দিকে, চারপাশটা কেমন নিশুতি, গভীর রাত, অনুভূতিরা যেন ভীষণভাবে চেপে ধরেছে। এভাবেই চন্দ্রকলা তোমার সাথে জড়িয়ে রাখো খোদা। রাতের পর্ব শেষ হতেই ভোরের আলো ধীরে এসে উকি দিল দিগন্তের গর্ভে। চারপাশটা আলোকিত করে দিল। কেউ কেউ নামাজ ছেড়ে সোজা রাস্তায়, আর যেন আয়োজনে ব্যস্ততায় ঘনীভূত প্রতিটি সকালের বাতাসটা যেন স্নিগ্ধ হয়ে উঠেছে। প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি করিডোর, ছাদ থেকে শুরু করে ঝাড়বাতি, রঙিন কাগজে মোড়ানো প্রদীপ, রেশমি ফিতা, হাজারো ফুলে সেজেছে আজ দ্বিতীয় অভিজাতের গ্রামে। একের পর এক তবু এই অন্দরের মেলামহলের মধ্যে এক দ্বিধাদ্বন্দ্ব নিস্তবতা কাজ করছে। কেঁপে উঠলো। দুপুর পেরিয়ে সেই চোখের পাতা ভার হয়ে এলো, দেখা হয়নি এখনো। সে মস্তিষ্ক সজাগ হলো। 6:07 বাজে। মুহূর্তে মনে পড়ে গেল অব্র বলেছিল আজ যেতে হবে, ব্যস্ত সময় পার করার চেষ্টা করছে। যেতে হবে তাকে। মহলের কোনো কিছু না ভেবে পালঙ্ক ছেড়ে উঠে পড়ে সে, সবকিছু গুছিয়ে বারান্দায় চলে যায়। ঠান্ডা হাওয়ায় শিফারামু, আশিফেরামু সবাই ডেকে গেছে। এক রঙের জামদানি শাড়িতে সজ্জিত। বাড়ির কর্তারাও আজ নিখুঁতভাবে গুছিয়ে তুলেছে নিজেদের। ওহু জোরে চেঁচালো, তাড়াতাড়ি উঠুন, সকাল হয়ে গেছে। আপনি এখনো বারান্দায় ঘুমাচ্ছেন কেন? অব্র কিছু না করে ধপ করে উঠে পড়ে। চোখ ঝাপসা লাগছে তার গায়ে ভর করেছে যেন। 6:30। একথা শুনে অব্র বিদ্যুতের মতো চমকে ওঠে।
পরিয়ে দিচ্ছেন গলার অহংকারগুলো, অলংকারগুলো। পরিবারের রীতিনীতি অনুযায়ী বাড়ির বড় বড় হাতে সেই অধিকার বধূকে সাজানো, আশীর্বাদ করা, ওর নাকে কানে সব অলংকার পরিয়ে দিলেন এক এক করে। একটুও কমতি রাখলেন না কোথাও। অলংকারগুলো শত শত প্রজন্মের ঐতিহ্য যেন বহন করে আনছে। ওর গায়েটা জ্বলজ্বল করছে, তবে লেহেঙ্গার ভারে ও নিতে পারছে না। শরীরটা কেমন যেন কেঁপে উঠছে। সময় তো এগিয়ে যাচ্ছে যে মাধবীর দিকে, ততটা প্রস্তুত হয়ে উঠছে অব্র। সেই সাথে বর্ষা যে নিজেকে গুছিয়ে নিচ্ছে। চলে যায় সোফার পাশে রাখা দুটো লাগেজের দিকে। দোলা চাপা পরিপাটি হয়েছে ছোট্ট কাঠবিড়ালি যাকে কোলে তুলে খেলেছিল সে। তার চন্দ্রবালা হতে চলেছে তার জীবন সঙ্গী, এক পাপী পুরুষের নিষিদ্ধ প্রেমের পরিণতি। যেখানে ভালোবাসা লুকিয়েছিল সমাজের চোখের আড়ালে, আজ সেই স্মৃতি সমাজ থেকে তাদের সম্পর্ককে নতুন ভাবে গড়ে তুলতে। হ্যাঁ, আজ বিয়ে হতে চলেছে। আবরার খান অব্র আর অনন্যা খান ওহু জানেন নিষিদ্ধ ভালোবাসা নয়, আজ তাদের বন্ধন লাগবে ধর্মের মোহর, সমাজের ছাপ ইতিহাসের সাক্ষ্য। অব্র দরজার তখন ধরে টানতেই বাইরে পা বাড়ায় মাত্র তখনই হঠাৎ করে থেমে দাঁড়ায়। বিয়ের সানাই মুহূর্তে চুপসে যায়, ধীরে ধীরে আবার ঘরে ফিরে আসে। চোখে অদ্ভুততা স্থির ধারণা। আর এই পাপিষ্ঠ কোণে কোণে কাঠের আলমারি দরজা খুলে কেড়ে নেওয়ার একটা পুরনো ফাইল আর দেওয়ালে ঝুলানো ভায়োলিনের ব্যাগটা কাঁধে তুলে নেয়। ভায়োলিন বহু পুরনো, প্রায় ধূলিসাৎ বয়সের ছাপ মেখে আছে ভায়োলিনটা। সেটা সে সযত্নে হৃদয়ে আগলে নিল। ওহু দাঁড়িয়ে সব দেখছিল, তাড়াহুড়ো করছিল অব্র একটু আগে, আর মুহূর্তে যেন সেই এখন নিস্তব্ধ হয়ে গেছে। অন্দরমহলে সকলে তখনও ঘুমের ঘরে বিভোহিত। রাতে কিছু অতিথি থেকে গেছে, কিছুটা গুঞ্জন মহলে আছে। রাতের ভেতর ঘুমিয়ে গেছেন আজমল খান। পাশে রাখা হুইল চেয়ারে যেমন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সময়ের। অব্র কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, চোখে চোখ রেখে নিস্তর ছুঁয়ে থাকা পিতার মুখে। কেমন যেন শুকিয়ে গেছে কঠোর মুখটা, মুখের অবয়ব, বয়সের ক্লান্তি ছাপ। আজ কত বছর পর এভাবে অব্র তার বাবার মুখের দিকে একবার তাকালো। ওহু পাশে দাঁড়িয়ে ভাবছিল অব্র ভাই বাবার প্রতি টানটা হয়তো ভুলতে পারছে না। দীর্ঘ সময়ের অভিমান তো বাবা ছেলের। অব্র আর ওহু পা বাড়ালো বাগানের দিকে, ঘাসে ভেসা শিশিরে পা রাখলো। নরম আলোয় যেন নতুন উদ্যমতা পেল নিজেদের ভেতর। আলিনা খান সব পরিবারের অন্য মহিলারা চায়ের কাপ হাতে বসে আছে। তাদের চোখে খানিকটা বিষময়, খানিক ঘুম। অব্রহুকে পরিপাটি হয়ে বেরোতে দেখেই সকলে কিছুটা ঘাবড়ে যায়। চোখে মুখে স্পষ্ট প্রশ্ন, কোথায় যাচ্ছিস তোরা এখন, তাও আবার এত সকালে? অব্র মাথা নিচু করে স্পষ্ট কণ্ঠে আওড়ায়, আম্মা, কাকি, ফুপি, আমরা দুজন লন্ডন যাচ্ছি, সকাল 8টায় ফ্লাইট। মুহূর্তেই কথা থমকে গেল। সকলেই যেন নিজেদের জায়গায় স্থির, কেউ কোনো শব্দ করলো না, নিজেরাই হতভম্ব হয়ে গেল। আম্মা, এখানে আমার নামে থাকা সব সম্পত্তি, শেয়ার, কোম্পানি, সমস্ত কিছু কাগজ আছে। আজ থেকে আমি এই পরিবারের কোনো কিছু সদস্য নই, সব আমি বাবার করে দিয়ে গেছি। আপনি এটা বাবার হাতে দিয়ে দিবেন। আমি ওনাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু তিনি তখনও ঘুমাচ্ছেন। অব্রের কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়, তার কথায় কিছু একটা লুকানো ছিল। আলিনা খান চুপচাপ দাঁড়িয়ে, মুখে তার গম্ভীর সংখ্যা স্পষ্ট, অসন্তুষ্ট এবং দুঃখ। তিনি হয়তো ভাবছেন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, হয়তো অব্র একদিন সব ভুল বুঝবে, ফিরে আসবে। কিন্তু না, এই মুহূর্তে সমস্ত আশা যেন শেষ হয়ে গেল। বাতাসে বিষণ্ণতার সাথে চেপে ধরল সবকিছু। এক্ষুনি চলে যাবি অব্র? জড়িয়ে ধরা কম্পনে বলে উঠল ওহুর আম্মি যান। হ্যাঁ কাকিমা, দেরি হয়ে যাচ্ছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে আমি নিজের জীবন দিয়ে রক্ষা করব, যত্নে রাখবো, ভালোবাসায় রাখবো। অব্র চোখে দৃঢ়টা প্রতিজ্ঞা। আম্মা কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি কাঁদলে আমার বুক ছেড়ে আসে। আমি তোমাদের সঙ্গে এয়ারপোর্ট যাব। না আম্মা, আপনি গেলে বাড়ির সবাই সন্দেহ করবে। ওনাদের বলেন আমরা হানিমুনে যাচ্ছি। এই মুহূর্তে ওনারা ভুল ভেবে যেন কোনো কিছু না বলে। কত সহজে বললি, তাই না রে বাপ? অব্র আলিনা খানের কপালে চুমু খেলো, বিদায় দিতে বলল, কাকি চলে যাচ্ছি, কাকাকে জানিয়ে দিন। আমি বলে যেতে পারিনি ওনাকে, উনিও ঘুমাচ্ছেন। এদিকে ওহু কিছুক্ষণ নিজেকে সামলেও হঠাৎ করে যেন ধৈর্য আর ধরে রাখতে পারলো না, কেঁদে দিল সে। সবাই চুপচাপ দাঁড়িয়ে থ মেরে আশফাক খানের কবরের পাশে গিয়ে ওহু তার আম্মিজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে লাগলো। বিদায়ের ক্ষণে যেন শিফা, নিহা সকলে এসে উপস্থিত। পরিবেশটা যেন মহলের গেট থেকে আগাম মুহূর্তে আলিনা খানের গলা ভেসে এলো। সোনার চেন খুলে ওহুর গলায় পরিয়ে দিতে ডাকলেন তিনি। মেয়েকে বুকে চেপে ধরে এক যেন শেষ আশীর্বাদ। গেটের বাইরে হর্ন বেজে উঠল গাড়ির। সময় গেছে থেমে। অব্র ওহুর হাত ধরে
গাড়িতে উঠে বসলো। ওহু শেষবার মতো ফিরে তাকালো ঘরের দিকে, বারান্দার দিকে। জানালার পর্দা দিয়ে বাতাস ঢুকছে। সেই বারান্দায় এসে ওহু কত না দাঁড়িয়ে থাকতো, শৈশবের সব স্মৃতি খানমহল। অব্র গাড়ির দরজা খুলে ওহুকে গাড়িতে বসিয়ে দেয়, কাজ নামিয়ে দেয় পেছনের দিকে মানুষগুলোকে না দেখতে। সবাই হাত নাড়িয়ে বিদায় দেয়, বুকে জমে থাকা চাপা কষ্ট। গাড়ি চলতে শুরু করে। হামজা শেখের বাড়ি, তার সাথে রয়েছে অব্রর অ্যাসিস্ট্যান্ট জায়ান, আরও কিছু সহকারী। গন্তব্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে পৌঁছে হামজা শেখের থেকে পাসপোর্ট, ভিসা, প্রয়োজনীয় কাগজপত্র নিল অব্র। শেষবারের মতো সবাইকে বিদায় জানায়। তারপর দুজনে একসাথে চেক আউট করে বিমানে উঠে বসে। জানালার পাশে ওহু বাইরে তাকিয়ে রয়েছে। বিমানের ডানা ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে মাটি থেকে আকাশের নতুন অধ্যায়ের সূচনা। অব্র ফিরে তাকায় রক্তিম রঞ্জিত লন্ডনের চিরবুকে কালো রাধারি মোড়ানো এক অশুভ প্রান্তরে, যে জায়গায় সে তার নতুন জীবন তৈরি করতে যাচ্ছে তার চণ্ডবালাকে নিয়ে। এবারে ফিরে আসা সঙ্গে তার চণ্ডা, যাকে পেয়ে তার পাপের বিনিময় নাকি নেকির বিনিময় তা সে জানে না। পাপী পুরুষ অবশেষে পূর্ণ করতে যাচ্ছে তার আকাঙ্ক্ষা, কিন্তু এই পূর্ণতা যেন মুক্তি দিবে নাকি গভীরভাবে নরকে টেনে নিয়ে যাবে। নতুন করে খুলে যাচ্ছে এক অন্ধকার অধ্যায়ের দ্বার। পুরনো পাপের ছায়ায় গড়ে উঠেছিল এক নতুন কাহিনী। সেই কাহিনীর মুখ্য চরিত্র, যার পরিচয় ডাবল এ অন্তত চক্রপ্রাপ প্রেম আর প্রতারণা, যার শেষে কোথায় হবে কেউ জানে না, তবে সূচনা হয়ে গেছে আবরার।